টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৬ সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তুমি যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বটি নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে, তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরুতে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নাম্বারের কটা প্রশ্ন এবং প্রশ্ন আসতে চলেছে। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। সিলেবাসে তোমাদের যেটা রয়েছে, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই প্রথম অধ্যায় থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোনো প্রশ্ন থাকবে না। দ্বিতীয় অধ্যায় রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এবার দেখো তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা কেমন করে হবে। তো একবার দেখে নাও তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা। তোমাদের আঞ্চলিক শক্তির উত্থান, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 4টে, 1 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন 2টো, 3 নম্বর প্রশ্ন 2টো, 5 নম্বর প্রশ্ন 2টো। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকে 1 নম্বর এমসিকিউ থাকছে 2টো, 1 নম্বর প্রশ্ন 2টো, 2 নম্বর প্রশ্ন 2টো, 3 নম্বর প্রশ্ন 2টো, 5 নম্বর প্রশ্ন 2টো। এবার তোমাদের সেইভাবে দেখলে তোমাদের 6টা এমসিকিউ দেওয়া থাকবে, 4টে 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে, 4টে 2 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে, 4টে 3 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে এবং 4টে 5 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। কিন্তু তোমাদের এখানে 6টার মধ্যে 6টা এমসিকিউ করতে হবে, 4টের মধ্যে 4টে 1 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে, 4টের মধ্যে 2টো 2 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে, 4টের মধ্যে 2টো 3 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এবং 4টের মধ্যে 2টো 5 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। এভাবে তোমাদের 30 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে। তো এবার দেখো তোমাদের যে স্কুলটা রয়েছে, স্কুলের প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, মোগল সম্রাট ফারুক সিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717 সালে, 1722 সালে, 1723 সালে নাকি 1727 সালে? উত্তর হচ্ছে 1717 সালে। তারপর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ডালহৌসি? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। নেক্সট দেখো 3 নম্বর, সলভয়ের চুক্তি হয়েছিল 1765 নাকি 1770 নাকি 1782 নাকি 1802 সালে? উত্তর হচ্ছে 1782 সালে। নেক্সট, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন রবার্ট ক্লাইভ, সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুক সিয়ার নাকি সম্রাট ঔরঙ্গজেব? উত্তর হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1793 নাকি 1800 নাকি 1802 নাকি 1823? উত্তর হচ্ছে 1800 সালে। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি নাকি উইলিয়াম জোন্স নাকি লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কর্নওয়ালিস? উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। চলে আসবো নেক্সট প্রশ্নে। ঠিক না ভুল লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তো এটা হচ্ছে একদম ভুল। তো সঠিক উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটা একদম ঠিক। পরের প্রশ্ন, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। তো এটাও সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তার জন্য এটা ভুল হবে, ওয়েলেসলি হবে না। পরের প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন। এটাও ভুল, এর সঠিক উত্তর হচ্ছে 1790 খ্রিস্টাব্দে। তো তোমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের জন্য আমি রাইমার্টিনের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর যেমন করাবো, তেমনি তোমাদের সাজেশনের প্রশ্ন এবং উত্তরও দিব। তো কোনটা তোমরা আগে চাও সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে এবং সেই কমেন্টে তোমরা তোমাদের স্কুলের নাম, কোন জেলায় লিখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। তো দেখো প্রথম যে প্রশ্ন কি আছে, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে।
পলাশির যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। নেক্সট দেখো 2 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থা সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। নেক্সট দেখো 3 নম্বর, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? উত্তর কি লিখবে দেখো, রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় নেমে আসে। তো কারণ উদ্দেশ্য পয়েন্টটিতে দিয়ে লিখবে, পলাশি যুদ্ধের পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার, তাদের অর্থলিপ্সা এবং কোম্পানির আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। 76-এর মন্বন্তরের সময়ে রাজস্ব আদায় না হওয়ার ফলে কোম্পানির অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। 1773 খ্রিস্টাব্দে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। এবার পয়েন্ট দিবে রেগুলেটিং অ্যাক্ট, যে লিখবে এই মর্মে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে। যেহেতু এই আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এই আইন রেগুলেটিং অথবা নিয়ন্ত্রণের আইন নামে খ্যাত। চলো পরের প্রশ্ন 4 নম্বর, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের উপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের উপর গভর্নর জেনারেল আধিপত্য এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। চলে আসবো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6। প্রতিটি প্রশ্নের মান এখানে কিন্তু 3 করে থাকবে। প্রথম প্রশ্ন, দেওয়ানি লাভের মানে 1765 খ্রিস্টাব্দের এর গুরুত্বটা লিখতে বলেছে। তো উত্তর লিখবে, পয়েন্ট করবে দেওয়ানি লাভের গুরুত্ব দিয়ে। প্রথম পয়েন্ট দিবে কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা দিয়ে লিখবে, দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কোম্পানির বিরুদ্ধে নবাবের সংগ্রাম করার ক্ষমতা লোপ পায়। এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে উন্নীত হয়। 2 নম্বর পয়েন্ট দিবে নবাবের ক্ষমতার হ্রাস দিয়ে লিখবে, ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবের ক্ষমতার হ্রাস পেয়েছিল। নবাব সম্পূর্ণভাবে ইংরেজ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে নাম সর্বস্ব শাসকে পরিণত হয়েছিলেন। 3 নম্বর পয়েন্ট দিবে দ্বৈত শাসনের সূচনা দিয়ে লিখবে, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসনের সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। বাস্তবে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। 4 নম্বর পয়েন্ট দেবে অর্থনৈতিক গুরুত্ব দিয়ে লিখবে, কোম্পানির দেওয়ানি লাভের আর্থিক গুরুত্ব ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুঘল সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা এবং বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেওয়ার পর উদ্বৃত্ত রাজস্ব কোম্পানির হাতে থাকে। এই বিপুল অর্থকে কাজে লাগিয়ে ইংরেজরা তাদের বাণিজ্যকে বৃদ্ধি করেছিল। 5 নম্বর পয়েন্ট দেবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার। উত্তর লিখবে, এই পয়েন্টের সাপেক্ষে লিখবে, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার রাজস্বের লভ্যাংশ ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। ফলে ইংল্যান্ডের ধনভাণ্ডার পূর্ণ হয়েছিল, যা সেখানকার শিল্প বিপ্লবে সহায়ক হয়েছিল। অনেক ঐতিহাসিক বলেন বাংলার এই সম্পদ ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এবার দেখো পরের যে প্রশ্ন, সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে লিখবে, 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। এর উদ্দেশ্য কি ছিল? সত্যবিলোপ নীতি গ্রহণের পেছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলি প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। শর্তাবলী, সত্যবিলোপ নীতির প্রধান শর্তগুলি হল নিম্নরূপ। 1 নম্বর, কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। 2 নম্বর, এছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। 3 নম্বর, একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলির ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। আর এর চুক্তিবদ্ধ রাজ্যসমূহ কোনগুলো ছিল? ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এবার দেখো
পরের যে প্রশ্ন, টিকা লেখো মেকলে মিনিটস। তো এর উত্তরে লিখবে মেকলে মিনিটস, পয়েন্ট দিবে, যে লিখবে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। এবার দেখো 4 দাগের যে প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? উত্তর লিখবে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ঔপনিবেশিক শিক্ষানীতি বা পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটে। মূলত প্রশাসনিক সুবিধার জন্য একদল ইংরেজি শিক্ষিত কর্মচারী তৈরি করতে এবং ভারতে খ্রিস্টধর্ম প্রচারের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হয়েছিল। দিয়ে পয়েন্ট দেবে ঔপনিবেশিক শিক্ষানীতির দুটি জরুরি দিক। দিয়ে প্রথমে লিখবে ঔপনিবেশিক শিক্ষানীতির একটি দিক হলো ভারতীয় সমাজের কিছু সংখ্যক মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় এবং ব্রিটিশ শাসন কাঠামোর সঙ্গে যুক্ত হয়। 2 নম্বর, অপর গুরুত্বপূর্ণ দিকটি হলো এই শিক্ষানীতির ফলে ভারতে গণশিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। ইংরেজি ভাষাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় শিক্ষা বিস্তারের কোনো গণমুখী চরিত্র তৈরি হয়নি। এবার দেখো 5 দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দেয় যে কোনো দুটি, 5 গুণ 2 সমান 10। দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। এগুলো হচ্ছে বড় প্রশ্ন। প্রথম যে প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। তো দেখো এর উত্তরটা কি হবে। অষ্টাদশ শতকে ভারতে অনেকগুলি আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, তবে এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে 3টি শক্তি ছিল প্রধান। এগুলো হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকার পর কিভাবে এই বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যার উত্থান হয়েছিল সে সম্পর্কে অনেক মত আছে। অনেকে বলেন 1707 খ্রিস্টাব্দের মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তি নষ্ট হয়ে থাকে। ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটের পক্ষে সাম্রাজ্যের ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি, অর্থাৎ মুঘল সম্রাটদের ব্যর্থতার জন্যই আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল। কিন্তু ভারতের বিশাল মুঘল সাম্রাজ্যের শাসন ও স্থায়িত্ব শুধুমাত্র ব্যক্তিগতভাবে সম্রাটের দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে না। বিভিন্ন কারণে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং সেই সুযোগে আঞ্চলিক শক্তিগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। তো আঞ্চলিক শক্তির উত্থানের কারণ লিখবে, ভারতে আঞ্চলিক শক্তির উত্থানের কারণ হলো, প্রথম পয়েন্ট দিবে মুঘল সম্রাটের সামরিক দুর্বলতা। দিয়ে লিখবে মুঘল সম্রাটের শক্তিশালী সেনাবাহিনীর অভাব মুঘল সাম্রাজ্যের অবনতির অন্যতম প্রধান কারণ ছিল। মুঘলদের অস্ত্রশস্ত্র ও যুদ্ধকৌশল ছিল পুরনো ধাঁচের, তাই তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইংরেজদের কাছে হেরে যায়। তারপরে পয়েন্ট দেবে জায়গিরদারি সংকট। দিয়ে লিখবে মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হতো। উন্নত জায়গির পাওয়ার আশায় অভিজাত ও মনসবদারদের মধ্যে দলাদলি শুরু হয়। তাছাড়া মুঘল সম্রাট হিসাব মতো রাজস্ব পেতেন না, ফলে মুঘল শক্তি দুর্বল হয়ে পড়ে এবং আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। দেখো এর কিছু কন্টিনিউয়েশন পার্ট আছে, সেটা দেখে নাও তোমরা। 3 নম্বর, কৃষক বিদ্রোহ। দিয়ে লিখবে মুঘল যুগে জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য বিশেষভাবে দায়ী। এই কৃষক বিদ্রোহের পেছনে কতগুলি কারণ ছিল। যেহেতু জায়গিরের রাজস্ব থেকেই মনসবদাররা সামরিক বাহিনীর ভরণপোষণ করত, তাই তারা যথাসম্ভব চড়া হারে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। এছাড়া ইজারা রীতি প্রবর্তিত হলে এক নতুন জোতদার ও তালুকদার শ্রেণীর আবির্ভাব ঘটে, যারা কৃষকদের উপর শোষণ চালাতো। ফলে কৃষকদের অসন্তোষ বিদ্রোহের রূপ নেয়। জাট, শিখ ও সতনামী কৃষকদের বিদ্রোহ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। তারপর পয়েন্ট নেবে বৈদেশিক আক্রমণ। দিয়ে লিখবে নাদির শাহ ও আহমেদ শাহ আবদালির আক্রমণ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। 5 নম্বর পয়েন্ট নেবে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা সহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক শাসকদের স্বাধীনতা লাভের উচ্চাকাঙ্ক্ষা ছিল, তাই এসব অঞ্চলের শাসকরা আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য দেখালেও বাস্তবে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের রায়মার্টিনের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। এছাড়াও তোমাদের যে সাজেশন থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের সেটাও দেবো। কোন ভিডিওগুলো তোমরা আগে যাও, যে রায়মার্টিনের সাজেশনটা আগে দেবো, না তোমাদের যে নর্মাল যে সাজেশনগুলো আমি দিই, যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আগে দেবো। এবং কোন সাবজেক্টের সাজেশন তোমরা আগে চাও সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। চলে আসছি পরের প্রশ্ন। 3 নম্বর, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও।
দেখো এর উত্তর তোমরা কি লিখবে। এর উত্তরটা দেখো, সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশী যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতের কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবার পয়েন্ট দিয়ে ভারতের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব দিয়ে তোমরা লিখবে, ভারতের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধ গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। দিয়ে প্রথম পয়েন্ট দিবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি, দিয়ে এই যে যেটা লেখা আছে সেটা সুন্দর করে টুকে নেবে। 2 নম্বর পয়েন্ট দিবে কোম্পানির দেওয়ানি লাভ, দিয়ে দেখো যেটা লেখা হচ্ছে এখানে ডিসপ্লে হচ্ছে সেটা টুকে নেবে। আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো এর পরে কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, ঠিক আছে, সেই কন্টিনিউশন পার্টটা তোমরা দেখে নাও। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে কি লিখবে, বাংলার কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা, যে দেখো যেটা লেখা আসছে সেটা সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে। এবার 4 নম্বর পয়েন্ট আছে ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, দেখো যেটা লেখা আসছে সেটা সুন্দর করে তোমরা লিখে নেবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো 3 দাগের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। উত্তর লিখবে, লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন একজন উদারবাদী শাসক। ইংল্যান্ডের হিতবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় জনগণের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধনের জন্য তিনি শাসন, বিচার, অর্থনীতি, শিক্ষা, সমাজ সর্বত্র বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন। এবার শাসন সংস্কার পয়েন্ট দিবে, দিয়ে লিখবে, উদারবাদী শাসক লর্ড বেন্টিং বৈষম্যের অবস্থান ঘটিয়ে ভারতীয়দের উচ্চ সরকারি পদ যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি নানা পদে নিয়োগ করেন। 2, বেন্টিংয়ের শাসনকালে যে আইন তৈরি হয় সেখানে বলা হয় ব্রিটিশ কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণর পরিবর্তে শুধুমাত্র যোগ্যতা বিচার করবে। 3, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির জন্য সনদ আইন প্রবর্তন করেন এবং তিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। তারপর পয়েন্ট দিয়ে বিচার সংস্কার, যে দেখো 1 নম্বর 2 নম্বর এই পয়েন্ট তোমরা লিখবে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। এবার এই প্রশ্নের কিছু কন্টিনিউশন পার্ট আছে, সেটা দেখে নাও তোমরা। 3 নম্বর দিয়ে লিখবে, উচ্চ আদালতে যাবতীয় কাজকর্ম ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষায় চালু করেন। তারপরে তোমরা পয়েন্ট দিবে অর্থনৈতিক সংস্কার, দিয়ে দেখো এই যে 1 নম্বর পয়েন্ট আমি এখানে লিখিয়ে দিয়েছি, সেই 1 নম্বর পয়েন্ট, তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট লেখা হচ্ছে সেটা লিখবে। তারপরে দেবে তোমরা সমাজ সংস্কার পয়েন্ট দেবে, এ দেখো 1 নম্বর যে পয়েন্টটা এখানে লেখানো হলো সেটা সুন্দর করে টুকবে। 2 নম্বর যে পয়েন্টটা লেখানো হচ্ছে সেটাও ভালো করে খাতায় নোট করে নেবে। দেখো তোমাদের আমি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতেও বোরিং লাগবে। এবার পয়েন্ট দেবে শিক্ষা সংস্কার, যে শিক্ষা সংস্কার লিখে এখানে যে লেখাটা হচ্ছে সেটা সুন্দর করে তোমরা লিখবে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। তো দেখো লর্ড কর্নওয়ালিসের সংস্কার কি হবে, উত্তর লিখবে, লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার, দিয়ে লিখবে, লর্ড কর্নওয়ালিস 1786 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল নিযুক্ত হওয়ার পর ভারতের প্রশাসনিক সংস্কারে মনোনিবেশ করেন। লর্ড কর্নওয়ালিস আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে ইংল্যান্ডের লক্ষ্য হল ঔপনিবেশিক ভারতের শাসন ব্যবস্থা গড়ে তোলা। দিয়ে প্রথম পয়েন্ট দেবে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এই পয়েন্টটা তোমরা লিখে দেখো এটা এরকম করে লিখবে। তারপরে 2 নম্বর পয়েন্ট দিবে কর্মচারীর বেতন বৃদ্ধি, দিয়ে কর্মচারীর বেতন বৃদ্ধি এই যে লেখাটা লিখে দিলাম সেই লেখাটা সুন্দর করে লিখবে। তারপরে 3 নম্বর পয়েন্ট দেবে ইউরোপীয়দের নিয়োগ, দিয়ে দেখো লর্ড কর্নওয়ালিস সরকারি উচ্চপদে বা বছরে 500 পাউন্ডের বেশি বেতনের চাকরিতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করেন, ওইসব উচ্চপদে ইউরোপীয়দের নিয়োগ প্রথা চালু করেন, এরকম লিখবে। 4 নম্বর পয়েন্ট লিখবে পুলিশি ব্যবস্থা সংস্কার, দিয়ে এই যেটা লিখিয়ে দিলাম সেটা সুন্দর করে তোমরা লিখবে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং কমেন্টে লিখে জানাবে তোমাদের রায় মার্টিনের প্রশ্ন উত্তরগুলো আগে চাই নাকি সাজেশন যে প্রশ্ন উত্তরগুলো আমি দিই সেই প্রশ্ন উত্তরের সেটগুলো আগে চাই, এবং কোন সাবজেক্ট তোমাদের আগে চাই সেটা তোমাদের স্কুলের নাম এবং জেলার নাম সহ কমেন্টে লিখবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।